ও আমি দৌলত মোহাম্মদ জাফরি। এতক্ষণ শুনছিলেন এস আলম গ্রুপ হেডলাইন্স। এশিয়ান টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। তবে এই ঈদের আনন্দেও সংবাদটি শুরু করতে হচ্ছে শোকের সংবাদ দিয়ে। একুশে পদকপ্রাপ্ত ও ভাষা আন্দোলনের নেতা আব্দুল মতিন আর নেই। সকাল ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মারা যান ৮৮ বছর বয়সের এই ভাষাযোদ্ধা। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বৃহস্পতিবার দুপুর 12:30টায় কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে তার মরদেহ। শারিয়া জামান দীপের রিপোর্ট। চলে গেলেন ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক আব্দুল মতিন। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাকে ভর্তি করা হয় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। অবস্থার অবনতি হয় তাকে শুক্রবার থেকে রাখা হয় লাইফ সাপোর্টে। ভাষা সৈনিক আব্দুল মতিন আজকে সকাল ৯টায় মৃত্যুবরণ করেছেন। আশা করা হয়েছিল মস্তিষ্কের অস্ত্রোপচারের পরে তিনি জ্ঞান ফিরে হবেন, কিন্তু হাসপাতালে ভর্তির পর থেকে মৃত্যু অবধি কখনই তার জ্ঞান ফিরে আসেনি। আব্দুল মতিনের মরদেহ রাখা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের হিমঘরে। সর্বস্তরে মানুষের শ্রদ্ধা জানানোর জন্য আজীবন সংগ্রামী এই মানুষটির মরদেহ বৃহস্পতিবার দুপুর 12টায় নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। স্বপ্ন তার ছিল দেশটাকে সুন্দর সমৃদ্ধশালী করে গড়ে তোলা। মরিচরিতে রেখে তারপরে তারা বসে ঠিক করবে কখন কোথায় কি করা হবে, সেটা তার পার্টি নির্ধারণ করবে, সেটাই আমরা মেনে নেব পরিবারের পক্ষ থেকে। নিজেকে দাফন না করে মরদেহ ঢাকা মেডিকেল কলেজকে দেওয়ার জন্য বলে গেছেন আব্দুল মতিন। চোখ দুটো দিয়ে গেছেন সন্ধানীকে, যাতে তার চোখে আলো ফিরে পান অন্ধ কোনো একজন। আর হলো ওনার ইচ্ছা অনুসারে ওনার কর্নিয়া আমরা আজকে ডোনেট করে দিচ্ছি। আপনার হলো আসতেছে, ওরা কর্নিয়া নিয়ে যাবে। আর ওনার ডেড বডি ঢাকা মেডিকেল কলেজের অ্যানাটমি ডিপার্টমেন্টের ছাত্রদের পড়াশোনা এবং গবেষণার জন্য আমরা কালকে দান করে দেবো। ভাষা সৈনিক আব্দুল মতিনের মৃত্যুতে সাংস্কৃতিক ও রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন সহ সমাজের বিশিষ্টজনেরা। জীবনের যে আলেখ্য উপহার দিয়ে গেলেন জাতিকে, সেটা আমি মনে করি সর্বকালে বাংলাদেশের সকল প্রজন্মের জন্য আদর্শ হয়ে থাকবে। তার জীবন অবসানের মধ্য দিয়ে আমাদের একটি দীর্ঘ সংগ্রামের ইতিহাসের সমাপ্তি ঘটল। ছোটবেলা থেকেই প্রতিবাদী মানুষটি আজীবন সংগ্রাম করে এসেছেন সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা। জীবনকে তুচ্ছ করে লড়েছেন ভাষার দাবিতে, অংশ নিয়েছেন স্বাধিকার থেকে স্বাধীনতার সংগ্রামে, রাজপথে থেকেছেন গণতান্ত্রিক সংগ্রামে। আজীবন সংগ্রামী এই মানুষটির মৃত্যুতে অন্য সবার পাশাপাশি শোকগ্রস্ত এশিয়ান পরিবারও। শারিয়া জামান দীপ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ভাষা আন্দোলনের সঙ্গে যাদের নাম প্রত্যক্ষভাবে জড়িয়ে আছে, আব্দুল মতিন তাদের মধ্যে অন্যতম। জীবনের শুরুতেই জড়িয়ে পড়েন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামী রাজনীতিতে। তারই ধারাবাহিকতায় অধিকার রক্ষার আন্দোলনে সব সময় অগ্রভাগে থেকেছেন আব্দুল মতিন। সংগ্রামী মানুষটির জীবন কথা জানাচ্ছেন মনিরুজ্জামান মুন্না। আজীবন মানুষের অধিকার রক্ষায় আপোষহীন মানুষ আব্দুল মতিন। অধিকার আদায়ে প্রত্যয়ী এই মানুষটি রাষ্ট্রভাষা বাংলা চাই দাবিতে 52-এর 21শে সংগ্রামে ছিলেন পুরোভাগে। জন্ম 3রা ডিসেম্বর 1926 সিরাজগঞ্জের চৌহালিতে। ছোটবেলা থেকেই প্রতিবাদী আব্দুল মতিন ব্রিটিশ বিরোধী আন্দোলন আর বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে ছিলেন প্রত্যক্ষভাবে সম্পৃক্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে ব্রিটিশ সেনাবাহিনীতে কমিশন পাওয়া সৈনিক আব্দুল মতিন শুরু থেকেই চেয়েছিলেন সংখ্যাগরিষ্ঠ নিপীড়িত মানুষের একটি রাষ্ট্র। বিশ্বযুদ্ধ শেষে 1947 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কোর্স শেষ করেন সংগ্রামী এই মানুষটি। 1952-এর 21শে ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক আব্দুল মতিনের নেতৃত্বে 144 ধারা ভাঙার সিদ্ধান্ত নেয় শিক্ষার্থীরা। 71-এ মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আব্দুল মতিন। স্বাধীনতা পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সর্বাত্মক সংগ্রাম করেন এই ভাষা সৈনিক। অর্জন করেন 21শে পদক। মনিরুজ্জামান মুন্না, এশিয়ান টেলিভিশন।
চলে যাচ্ছে অন্য প্রসঙ্গে। পশ্চিমবঙ্গে বোমা বিস্ফোরণে নিহত দুজন বাংলাদেশি কিনা তা জানতে ভারত সরকারের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে দেশটির সরকার এখনো কিছু জানতে চায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অন্যদিকে ভারতীয় পত্রিকা টাইমস অফ ইন্ডিয়া বলছে, জঙ্গিদের গতিবিধি নিয়ে ঢাকার কাছে তথ্য চাইতে পারে নয়াদিল্লি। যখনই আমাদের কাছে তারা লিস্ট দিবে, যখনই আমাদেরকে অফিসিয়ালি জানাবেন, আমরা আমাদের ব্যবস্থা নিব। এবং আমরা এই ঘটনাটাও আমরা দেখছি, আমরা গুরুত্বের সঙ্গে দেখছি, এবং যা যা করার, যা যা করিনি আমরা অবশ্যই করব। সরকারি পর্যায়ে কোনো যোগাযোগ হয়েছে কিনা? না, সরকারি আমাদের সাংবাদিকরাই বলেছেন সরকারি পর্যায়ে। আপনারা তো জানেন সরকারি পর্যায়ে হয়তো 1-2 দিন দেরি হবে, এসে যাবে। আমরা যদি সরকারি পর্যায়ে জানানো হয়, আমরা অবশ্যই সেটার ব্যবস্থা নেব। এবার ঈদুল আজহা প্রসঙ্গ। ঈদ পূজার ছুটি শেষে প্রথম কর্মদিবসে অনেকটাই ফাঁকা ছিল প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। স্বল্প পরিসরে কিছু কাজ হলেও কর্মকর্তাদের বেশিরভাগ সময় কেটেছে সহকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ে। নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন কয়েকজন মন্ত্রীও। আরো জানাচ্ছেন হাবিবুর রহমান পলাশ। সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি কম হলেও যারা এসেছেন তাদের বেশিরভাগ সময় কেটেছে খোশগল্প আর শুভেচ্ছা বিনিময়ে। কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে শিক্ষামন্ত্রী জানান, এবারে ঈদ পূজার যৌথ আয়োজনে প্রমাণিত হলো দেশে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই। এই ধরনের সংকীর্ণ সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি আপনা আপনি অনেক কমে আসবে ভবিষ্যতে। দ্বিতীয়ত, আমাদের লোকজ সংস্কৃতি, আমাদের এই বাংলাদেশের সার্বিক জীবনযাত্রা সংস্কৃতির মধ্যে কিন্তু যেটা অসাম্প্রদায়িক তার মূল যে বিষয় সেটা নিহিত আছে। এবং আমরা আশা করি যে আমাদের নতুন প্রজন্ম অনেক বেশি উদার হবে, অনেক বেশি অসাম্প্রদায়িক হবে, এবং অনেক বেশি তার দৃষ্টিভঙ্গির যে মানবিক মূল্যবোধ সেগুলো আরো বিকশিত হবে। কোরবানির পশুর হাটের কারণে কয়েকটি হাসপাতালে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হওয়ায় প্রশাসনের প্রতি বিরক্তির পাশাপাশি রোগীদের কাছে দুঃখ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। এই লোকটি গতবারও এই কাজটি করেছে এবং সে গতবার প্রতিশ্রুতি দিয়েছিল এখানে হাট বসানো হবে না। কার বিনিময়ে সে এই কাজটি করেছে আমি জিজ্ঞাসা করতে চাই, কার বিনিময়ে এই কাজটি সে করেছে? এই ধরনের দায়িত্বহীন, এই ধরনের কাণ্ডজ্ঞান বর্জিত কোন ব্যক্তি কোন প্রশ্নে থাকতে পারে না। হাবিবুর রহমান পলাশ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কোরবানির ব্যস্ততা শেষে ঈদের আনন্দকে আরো বাড়িয়ে তুলতে মানুষের উপচে পড়া ভিড় বিনোদন কেন্দ্রগুলোতে। কানায় কানায় পূর্ণ ঢাকা চিড়িয়াখানা। বন্ধু বান্ধব ও পরিবারকে নিয়ে চিড়িয়াখানার পশু পাখি দেখেই আনন্দে মেতে উঠছে ছোট্ট শিশুরা। মমিনুর রিপনের রিপোর্ট। ঢাকা চিড়িয়াখানার গেটগুলোতে প্রচন্ড ভিড়, প্রতিটি গেটেই লম্বা লাইন। বাবার ঘাড়ে কিংবা মায়ের কোলে চড়ে পশু পাখি দেখে তৃপ্ত ছোট্ট শিশুরা। দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দু জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। ঈদের ছুটিতে পরিবারকে নিয়ে ঘুরতে পেরে আনন্দের হাসি সবার মুখে, আর বাবা মার সাথে চিড়িয়াখানা ঘুরতে পেরে আনন্দিত ছোট্ট শিশুরাও। প্রথমে বানর দেখছি, তারপরে কি কি দেখছি একটা করে বলো। তারপর দেখছি বাঘ, সিংহ। সবারই ছুটি আছে, তাছাড়া বাচ্চাদেরকে এই ছুটিতে একটু নিয়ে আসা চিড়িয়াখানা, এসব প্রাণী টানি দেখা। বাঘ দেখছি, বানর দেখছি, পাখি দেখছি। ঈদের ছুটিতে দর্শনার্থীর সংখ্যা বেড়ে যায় অনেক বেশি, তাই কর্তৃপক্ষকে নিতে হয় বাড়তি ব্যবস্থা। ঈদের সময় দেখা যায় ঈদের পরবর্তী দিনগুলোতে কয়েকদিন পর্যন্ত ছুটি থাকে, যখন ঈদের ছুটি এই সময় প্রতিদিন 80,000 থেকে 1 লক্ষ বা কখনো কখনো 1 লক্ষের উপরেও দর্শনার্থী হয়ে যায়। আইন শৃঙ্খলা যথাযথভাবে রাখা, দোকানগুলোতে উচ্চ মূল্য যাতে গ্রহণ না করে সেখানে মোবাইল টিম কাজ করছে। পার্কগুলো রয়েছে জমজমাট অবস্থায়, অন্যদিকে দর্শক বাড়লেও জমজমাট হয়ে ওঠেনি সিনেমা হলগুলো। মমিনুর রিপন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সুন্দরবনে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে 13 বনদস্যু নিহতের 3 দিনের মাথায় ফের র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হলেন 2 বনদস্যু। নিহতরা হলেন বনদস্যু আউয়াল বাহিনীর সদস্য রাজু ও জাকির। সকালে সুন্দরবনের মামগিরিতে এলাকায় এই বন্দুকযুদ্ধ হয় বলে জানায় র্যাব 8। বনদস্যু আউয়াল বাহিনীর 15 থেকে 20 সদস্য চাঁদপাই রেঞ্জের মৃগমারি খাল এলাকায় অবস্থান নিলে সেখানে অভিযান চালায় র্যাব। উপস্থিতি টের পেয়ে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে বনদস্যুরা। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় আধা ঘন্টা গোলাগুলির পর পিছু হটে বনদস্যুরা। এ সময় গুলিবিদ্ধ 2 জনের লাশ উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জে 7 খুনের ঘটনায় গ্রেপ্তার র্যাব সদস্য রুহুল আমিনের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নারায়ণগঞ্জ বিচারিক হাকিম শফিকুল ইসলাম এই আদেশ দেন। সকালে তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
এর আগে মঙ্গলবার পটুয়াখালীর বাউফল থেকে রাহুলকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। রিমান্ড আবেদনে বলা হয় 27 এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে নারায়ণগঞ্জের সিটি প্যানেল মেয়র নজরুল ইসলাম সহ 7 জনকে অপহরণের পর খুনের সঙ্গে রুহুল আমিন সরাসরি জড়িত ছিলেন। রুহুল আমিন সেনাবাহিনীতে ল্যান্স কর্পোরাল পদে চাকরি করতেন। 7 খুনের ঘটনার সময় তিনি প্রেষণে র‍্যাব 11-তে কর্মরত ছিলেন।